শুভ সকাল সবাইকে। আমার চ্যানেলে স্বাগতম। আজকে 17ই ফেব্রুয়ারি 2026। 24শে আগস্টে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে সরকার পরিচালনার ভার নেয় নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তার আজকে শেষ দিন। আজকে বাংলাদেশের নতুন সরকারের এমপি এবং মন্ত্রীরা শপথ নেবে। তো কেমন ছিল ইউনূস সাহেবের এই 18 মাসই, অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ধরলে ইউনূস সাহেবের এই 18 মাসের শাসনকাল। অনেক আশা নিয়ে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম। অনেকগুলো তরুণ প্রাণের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সম্পন্ন হয় বা সম্ভব হয় স্বৈরাচারী সরকারকে বিদায় করতে। তারপরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসে তার উপরে অনেক আশা ভরসা ছিল, যেমন বিশেষ করে ডক্টর ইউনূস, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইকোনমিক সম্পর্কে তার অনেক ভালো ধারণা আছে। আমরা ধারণা করেছি উনি ইকোনমিক কন্ডিশনটাকে একটা গাইডলাইন বা একটা দিক নির্দেশনা দিয়ে যেতে পারবেন যে বাংলাদেশ এইভাবে আগাইলে আগামী 5 বছর বা 10 বছর। তো এরকম আরও কিছু ছিল, যেমন আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। মানে মূলত দুইটা ব্যাপারই ছিল, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্টেবল রাখবে আর ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু বেটার গাইডলাইন পাবে। এখন আসলে সে এই বিষয়গুলিতে কতটুকু সাকসেসফুল হয়েছে এটাই হলো প্রশ্ন। ইকোনমিক্যাল কন্ডিশন খারাপের দিকে গেছে, খারাপই ছিল আগে, যখন আগের সরকার গেছে তখনই খুব বাজে অবস্থা ছিল। এটাকে আসলে এত অল্প সময়ে রিভাইভ করা পসিবল না, এটা আমরাও জানি। কিন্তু যে একটা গাইডলাইন বা যে একটা ওয়ে ফরওয়ার্ড পাওয়ার কথা, সেটা মনে হয় না বাংলাদেশের ইকোনমি পাইছে। সবাই বলতেছে 15 বিলিয়ন ডলার রিজার্ভ পাইয়া এখন 29 বিলিয়ন আছে, কিন্তু নেক্সট ইনস্টলমেন্ট যেটা আছে এই কোয়ার্টারের ইনস্টলমেন্ট দেওয়ার পর আসলে কত বিলিয়ন থাকবে এটা তো কেউ বলে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সাধারণ খুন, রাহাজানি, এগুলো তো কী পরিমাণ বাড়ছে এটা সবাই আমরা জানি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি গত 1.5 বছরে বিশেষ করে ঢাকা এবং অন্যান্য কেন্দ্রীয় শহরগুলো, বিভাগীয় শহরগুলোতে যে পরিমাণ অস্থিতিশীলতা ছিল
সকল শ্রমিক। এটা ইউনিট সরকার অ্যাবসলিউটলি ফেল টু কন্ট্রোল। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সে মোটামুটি 70 থেকে 72 সপ্তাহ ধরা যায় তার সময়কাল ছিল। এমন একটা সপ্তাহ ছিল না যে সপ্তাহে ঢাকায় কোনো একটা কাণ্ড ঘটে না। মানে ঢাকার মানুষ অস্থির হয়ে গেছিল, এর এই দাবি, ওর এই দাবি। যে যেভাবে পারছে রাস্তায় চলাফেরা করছে। কারো কোনো কেউ কারো কথা মানে নাই। কারোর প্রতি সাধারণ সম্মান যেটা বলে, একটা মানুষের প্রতি তো সম্মাননা প্রদর্শন করতে হয় না। ছাত্রদেরকে যেহেতু তাদেরই আন্দোলন ছিল, তারাই কেন্দ্রে ছিল, তারা সাধারণ মানুষের সাথে যে আচরণটা করছে, আমাদের দেশে তো আদব কায়দার একটা প্রচলন ছিল। যাই হোক, আমরা যেমন একজন শিক্ষককে শ্রদ্ধা জানানো, সে যত খারাপই হোক, যাই হোক, শিক্ষক হিসেবে তার তো একটা অবস্থান আছে। সেই অবস্থানকে শ্রদ্ধা জানানো, একজন মুরব্বীর সাথে ভালোভাবে কথা বলা, রাজনৈতিক প্রতিপক্ষ হইলেও সে আসলে আমার থেকে কতটুকু বয়স জ্যেষ্ঠ বা কি, এগুলির তো একটা বিষয় ছিল। এইটা গত 1.5 বছরে একদম জিরো হয়ে গেছে। আমি বলতেছি না যে যাদের বয়সে যারা বড় বা সদ্য পজিশনগুলিতে ছিল তারা খারাপ কিছু করে না। তারা খারাপ কিছু করছে বিধায়ী তাদের এই অসম্মানটা পাওয়া হয়েছে। কিন্তু তাই বলে যাকে তাকে যেভাবে সেভাবে অপমান করা, অপদস্থ করা, এইটা আসলে কোনো সরকারের আমলেই ছিল না। এটা গত 1.5 বছরে আমরা দেখতে পাচ্ছি। আর তার অন্যান্য উনি বাদে বাকি যারা ছিল উপদেষ্টা, তাদের আচরণ, কথাবার্তা, বিশেষ করে আসিফ নজরুল, কোনোভাবে মেনে নেওয়া যায়। ওনার উপরে আমাদের যে আস্থাটা ছিল, এই আস্থাটা উনি কমপ্লিট করতে পারে নাই। নির্বাচন নিয়েও একটা গড়িমসি ভুগিচুগি অবস্থান দেখছি। শুধুমাত্র বিএনপির চাপেই মূলত নির্বাচনটা হয়েছে, এটা তো বোঝাই যেতেছিল।
কারণ গত 1.5 বছরে অন্যান্য যে দলগুলি, বিশেষ করে বা ডান ঘেরা যেগুলি ইসলামিক বা কট্টরপন্থী যে দলগুলি, এগুলি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছিল আর ওদের যে ধরনের আচরণবিধি ছিল, সবচেয়ে বড় 2-3টা ঘটনার মধ্যে যেমন এই ঘটনাগুলি ইচ্ছা করলেই তারা আটকে দিতে পারত। বিশেষ করে 32 নম্বর যে ভাঙলো, তারপরে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে উপরে যে হামলা হইল, 2টা মানুষ দেশের বাইরে বসে বসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখছে এবং এই সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই, কোনো করে নাই। দলগুলোর সাথে আলোচনা করে এটা কন্ট্রোল করার কোনো চেষ্টা করে। আজকে শপথ, সংসদ ভবনে শপথ হবে, এই জন্য এই এলাকাটা সম্পূর্ণ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আছে, গাড়ি ঘোড়া সীমিত, এই জন্য জ্যাম। যাই হোক, এই সকল বিষয়গুলো পর্যবেক্ষণ করলে এই কয়েকটা ঘটনা বাংলাদেশের পরিস্থিতি একেবারেই উনি কন্ট্রোল করতে পারেনি। এইদিকে একেবারে বিপদ। যাই হোক, তারপরেও উনি এই চরম পরিস্থিতিতে দেশের হাল ধরেছিলেন, এই জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাইতে হয়। উনি এই বয়সে এসে যে চেষ্টাটা করেছেন, এটার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ। তারপর তার আরেকটা খারাপ জিনিস ছিল, সেটা হলো সে বসেই তার নিজের উপরে যত মামলা ছিল তার সকল মামলা নিষ্পত্তি করে দিতেন। বুঝলাম এর আগের সরকার রাজনৈতিক বা পার্সোনাল ইস্যুর থেকেই হয়তো মামলাগুলি করছে, কিন্তু একটা তো আইনের তো একটা নিয়ম নীতি আছে, এগুলি কোনো কিছুই না মেনে যত্রতত্র 1 মাসের মধ্যে সব নিষ্পত্তি করে দিল। তারপরে তারেক রহমানের মামলা সব উঠাই নিল, ফাঁসির আসামিদেরকে ছেড়ে দিল, বিশেষ করে বাবর।
তারপরে হচ্ছে গিয়ে সুইডেন আসলাম এই রকম, তারপরে হলো জাকির খান নারায়ণগঞ্জে, এরকম লোকদেরকে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল ছিল। দেশের বিচার ব্যবস্থার একটা প্রহসন হয়ে গেছে এই ঘটনাগুলির কারণে। এখনও বিচার ব্যবস্থার অবস্থা খুবই ভয়াবহ। পুলিশ কষ্ট করে আসামি ধরে নিয়ে যায়, 2 দিনের মধ্যেই ছাড়া পেয়ে। আর পুলিশ বাহিনীকে তো একেবারে বলা যায় হাতে ধরেই বসায় রাখছে, ভাই তোমরা কিছু করো না, তোমরা কিছু করলেই। তারপরে হাদি হত্যা, এটা তো এই সরকারের আমলেই হয়েছে। এদেরকে তো দেওয়ার দায়িত্ব এই সরকারেরই ছিল। ঘটনা ঘটলো, সব কিছু ভারত আর আওয়ামী লীগের উপরে চাপাই দিয়া তারা ঘরে বসে। এনিওয়ে, আজকে তার যাওয়ার শেষ দিন, শেষ বিদায়ের দিন। যাই করছে তার উদ্দেশ্য হয়তো ভালো ছিল, কিন্তু তার আশেপাশের মানুষের উদ্দেশ্য ভালো ছিল না, এটাই শুধু বুঝতে পারছি। ভালো থাকুক। মহৎ মানুষ, মহৎ চিন্তা ভাবনা করে অনেক কিছু করছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি, হয়তো উনিও পরিস্থিতি ছিল। ভালো থাকেন স্যার, সুস্থ থাকেন। যেই ইচ্ছা চিন্তা ভাবনা নিয়ে আপনি এই 1.5 বছর কাজ করেছেন, সামনের সরকার জন্য কীভাবে চালাইতে পারে, আরও উন্নতি করতে পারে, সেটাই আমার চাই। এই কথা বলার ছিল আজকে। রাস্তায় অনেক জ্যাম। দেখা হবে পরবর্তী ভিডিও।